কেমন আছেন সবাই? আজ আপনাদের শোনাবো এমন এক দেশের কথা যেখানে পেট্রোল জলের চেয়ে সস্তা, যেখানে একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে। এই দেশ বিশ্বের তৃতীয় ধনী দেশ হিসেবে পরিচিত। এখানকার মানুষের গড় বার্ষিক আয় প্রায় 6 লাখ টাকা। ভাবা যায়, সপ্তাহের সেরা খবর, শুক্রবার আর শনিবার তাদের সরকারি ছুটি। আর যদি কোনো কারণে বেকার হয়ে যান, তাহলে প্রতি মাসে প্রায় 5,400 টাকা বেকার ভাতা পান। শুধু তাই নয়, যাদের আয় কম তারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী প্রতি মাসে 1800 থেকে 9,000 টাকা পর্যন্ত জীবনযাত্রার ভর্তুকি পান। অবিশ্বাস্য, তাই না? তবে হ্যাঁ, এই সব দারুণ সুযোগ সুবিধা শুধু দেশের নাগরিকদের জন্য, বিদেশিদের জন্য নয়। আর এই দেশের নাগরিকত্ব পাওয়াটা কিন্তু মুখের কথা নয়। ইসলামিক রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য এখানকার নাগরিকত্ব বিশ্বের সবচেয়ে কঠিনগুলোর মধ্যে একটি। শুধু তাই নয়, এই দেশে বিদেশি কর্মীদের বেতনের উপরও একটা সীমা বেঁধে দেওয়া আছে। যেমন নির্মাণ শ্রমিক, ড্রাইভার বা শেফদের মতো সাধারণ পেশার বার্ষিক বেতন প্রায় 1.4 থেকে 1.6 লাখ টাকা। অন্যদিকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকদের মতো কারিগরি পেশার বার্ষিক বেতন 2 থেকে 3.2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। মজার ব্যাপার হলো, এখানকার স্বদেশি বা বিদেশি কাউকেই ব্যক্তিগত আয়কর দিতে হয় না। তবে হ্যাঁ, জিনিসপত্রের দাম কিছুটা বেশি, তাই জীবনযাত্রার খরচও বেশি। এখানকার মানুষের মাথাপিছু জিডিপি আমেরিকার চেয়েও বেশি। অথচ অদ্ভুত ব্যাপার, এটি কিন্তু একটি উন্নত দেশ নয়। তবে এর সামাজিক কল্যাণ ব্যবস্থা এতটাই উন্নত যে তা অবাক করার মতো। এখানে আছে সর্বজনীন বিনামূল্যে চিকিৎসা সেবা। দেশের সব নাগরিক একদম বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর টিকাও বিনামূল্যে দেওয়া হয়, যা এখানকার মানুষের সুস্থ জীবন নিশ্চিত করে। সামাজিক সুরক্ষার তালিকায় আরও আছে মাতৃত্ব ভাতা, পেনশন আর অক্ষমতা ভাতা। প্রতিটি নতুন শিশুর পরিবার প্রায় 3600 টাকা মাতৃত্ব ভাতা পায়। আর প্রতিবন্ধীরা তাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী প্রতি মাসে 2700 থেকে 5400 টাকা পর্যন্ত ভাতা পান। এক কথায় বলতে গেলে, এখানকার নাগরিকরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের সব ধরনের সেবা উপভোগ করেন, যা তাদের জীবনকে করে তোলে নিশ্চিন্ত। শিক্ষার কথা বলবেন, কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব সরকারি স্কুলে পড়াশোনা একদম বিনামূল্যে। আর হ্যাঁ, এটি একটি বহুবিবাহের দেশ। একজন পুরুষ চাইলে সর্বোচ্চ 4টি স্ত্রী রাখতে পারে। তবে এখানে বিয়ে করার স্বপ্ন দেখার আগে একটু সাবধান। এখানকার রীতি অনুযায়ী মেয়েদের জন্য কিছু রক্ষণশীল নিয়ম আর সীমাবদ্ধতা আছে, আর স্বামী একতরফাভাবে তালাক দিতে পারে। চলুন এবার কিছু অবিশ্বাস্য তথ্য জেনে নেই। এখানকার পেট্রোল জলের চেয়ে সস্তা। এই দেশটির তেলের মজুদ প্রায় 25.2 বিলিয়ন ব্যারেল, যা বিশ্বে 13তম। আর প্রাকৃতিক গ্যাসের মজুদ 25.49 ট্রিলিয়ন ঘনমিটার, যা বিশ্বের মোট মজুদের 20%। রাশিয়া আর ইরানের পরে এটি বিশ্বে 3য় স্থানে আছে। এটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন আর রপ্তানিকারক দেশ। হিলিয়ামের মজুদেও এটি বিশ্বের 2য় স্থানে। প্রায় 10.1 বিলিয়ন হিলিয়াম আছে, যা বিশ্বের মোট মজুদের 19.4%। বিশ্বের বৃহত্তম হিলিয়াম রপ্তানিকারক আর 2য় বৃহত্তম উৎপাদনকারী দেশও এটি। এসব অফুরন্ত সম্পদই এই ছোট্ট মাছ ধরার গ্রামটিকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছে। আপনারা কি অনুমান করতে পেরেছেন কোন দেশের কথা বলছি? হ্যাঁ, এটি কাতার, সেই দেশ যার মাথায় কাপড় বাঁধা আর যা পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। তো কাতার আসলে কেমন দেশ? আপনাদের সবাইকে শুভ স্বাগতম। আজ আমি আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে নিয়ে আরও গভীরে যাব, যা পারস্য উপসাগরের মাকড়সা নামেও পরিচিত। কাতার রাজ্য, সংক্ষেপে কাতার, পারস্য উপসাগরের দক্ষিণ পশ্চিম তীরে কাতার উপদ্বীপে অবস্থিত। এর পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণ পশ্চিমে সৌদি আরব আর বাহরাইন আর ইরানের মুখোমুখি। দক্ষিণে আরব উপসাগর দ্বারা বাহরাইন থেকে এটি বিচ্ছিন্ন। এর রাজধানী দোহা। কাতার উত্তর থেকে দক্ষিণে 160 কিলোমিটার লম্বা এবং পূর্ব থেকে পশ্চিমে 55 থেকে 58 কিলোমিটার চওড়া। এর মোট আয়তন প্রায় 11,521 বর্গ কিলোমিটার, যা চীনের তিয়ানজিন শহরের চেয়ে কিছুটা ছোট। এর উপকূল রেখার দৈর্ঘ্য 563 কিলোমিটার। 2023 সালের অক্টোবর পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা প্রায় 3.09 মিলিয়ন, যা তিয়ানজিন শহরের জনসংখ্যার 1/4। এর মধ্যে কাতারি নাগরিক মাত্র 300,000, অর্থাৎ প্রায় 10%। এরা মূলত আরব জাতিগোষ্ঠীর আর ইসলাম ধর্মাবলম্বী। সরকারি ভাষা আরবি।
বাকি 90% ভারত, পাকিস্তান আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসা বাসিন্দা, যারা কাতারের শ্রম বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2023 সালে কাতারের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রায় 246.36 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু জিডিপি প্রায় 84,900 মার্কিন ডলার, যা বিশ্বে ষষ্ঠ এবং এশিয়ায় দ্বিতীয়, সিঙ্গাপুরের ঠিক পরেই। এর অর্থনীতি তেল ও গ্যাসের ওপর ভীষণ নির্ভরশীল। তেল ও গ্যাস থেকে আয় সরকারের আয়ের 70%-এরও বেশি। কাতার একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ, যার রাষ্ট্রপ্রধানকে আমির বলা হয়। আমির অনেক ক্ষমতার অধিকারী এবং আলাসানি পরিবার দ্বারা বংশানুক্রমিকভাবে শাসিত হন। এখানে কোনো রাজনৈতিক দলের কার্যকলাপ নিষিদ্ধ। অনুমান করা হয় যে রাজপরিবারের মোট সম্পদ 335 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত, যা কাতারের রাজপরিবারকে বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবারগুলোর মধ্যে একটি করে তুলেছে। বর্তমানে মোজা কাতারের রাজপরিবারের এক কিংবদন্তি ব্যক্তিত্ব এবং কাতারের রানীমা। তিনি কাতারের প্রাক্তন রাজা হামাদের দ্বিতীয় স্ত্রী। দোহা কাতারের রাজধানী, কাতার উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত। এটি কাতারের বৃহত্তম শহর এবং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবহন ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম বিখ্যাত বন্দর, যার জনসংখ্যা প্রায় 1.4 মিলিয়ন। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে বিশ্বের তৃতীয় বৃহত্তম টেলিভিশন স্টেশন হিসাবে বিবেচনা করা হয়। এটি বিবিসি এবং সিএনএন-এর সাথে বিশ্বের 3টি প্রধান টেলিভিশন সংবাদ চ্যানেল হিসেবে পরিচিত। আল জাজিরা টেলিভিশন 1996 সালে সম্প্রচার শুরু করে এবং কাতারের রাজপরিবারের অর্থায়নে পরিচালিত আল জাজিরা মিডিয়া গ্রুপ এর মালিক। এর সদর দপ্তর কাতারের রাজধানী দোহায় অবস্থিত। এই টেলিভিশন স্টেশনটি সংবাদ এবং ডকুমেন্টারিকে কেন্দ্র করে আরবি, ইংরেজি, তুর্কি এবং অন্যান্য ভাষায় বিশ্বজুড়ে সম্প্রচারিত হয় এবং আরব বিশ্বসহ সারা বিশ্বে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। কাতারের ইতিহাস প্রস্তর যুগ পর্যন্ত ফিরে যায়। প্রাচীনকালে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। 7ম শতকে কাতার আরব সাম্রাজ্যের সাথে সংযুক্ত হয়। 8শ শতকে কাতার আরব উপদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয় এবং অটোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল। 20 শতকের শুরুতে কাতার ব্রিটিশদের অধীনে একটি সুরক্ষিত রাজ্যে পরিণত হয়। 1971 সালে কাতার স্বাধীনতা ঘোষণা করে এবং একটি সার্বভৌম রাষ্ট্র হয়। 19 শতক এবং 20 শতকের প্রথম দিকে কাতার ছিল একটি অনুর্বর মরুভূমি উপদ্বীপ, যেখানে জনসংখ্যা নগণ্য ছিল এবং প্রধানত মুক্তা সংগ্রহ ও মাছ ধরার উপর নির্ভর করে সম্পদ অর্জন করত। কিন্তু জাপানিদের কৃত্রিম মুক্তা চাষ পদ্ধতির প্রসারের সাথে সাথে কাতারের মুক্তা ইন্ডাস্ট্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অর্থনীতি ও জীবনযাত্রার মান আরও খারাপ হয়। সৌভাগ্যবশত 1939 সালে কাতারের পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে তেলের মজুদ আবিষ্কৃত হয়, যা দুহান তেল ক্ষেত্র নামে পরিচিত। এই আবিষ্কার দেশটির ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। কাতার গ্রীষ্মকালীন মরুভূমি জলবায়ুর অন্তর্গত, যার ভূমি সমতল এবং প্রধানত মরুভূমি ও অর্ধ মরুভূমি নিয়ে গঠিত। গ্রীষ্মকাল গরম ও শুষ্ক থাকে, তাপমাত্রা প্রায়শই 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। শীতকাল হালকা থাকে, তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বৃষ্টিপাত খুব কম হয়, বার্ষিক গড় বৃষ্টিপাত 100 মিলিমিটারেরও কম, যা প্রধানত শীতকাল এবং বসন্তকালে ঘটে। প্রাকৃতিক সীমাবদ্ধতার কারণে কাতারের কৃষি ততটা উন্নত নয়। শস্য এবং সবজি মূলত আমদানি করা হয়, তবে কাতার সরকার আধুনিক কৃষি প্রযুক্তি এবং সুবিধার মাধ্যমে স্থানীয় উৎপাদন সক্রিয়ভাবে বিকাশ করছে, যাতে আমদানির ওপর নির্ভরতা কমানো যায়। কাতারের খাবার আরবি, ভারতীয় এবং ভূমধ্যসাগরীয় সহ বিভিন্ন স্বাদের সংমিশ্রণ এবং এর অন্যান্য স্বাদ ও সমৃদ্ধ উপাদানের জন্য পরিচিত। কাতারের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে হারিস, মাসাবুস এবং আলি ইত্যাদি। এই খাবারগুলি কেবল অন্যান্য স্বাদের নয়, কাতারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও প্রতিফলিত করে। সাম্প্রতিককালে কাতারের অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে এবং বিনিয়োগ পরিবেশ অনুকূল। সরকার বিভিন্ন নীতি ও ব্যবস্থার মাধ্যমে কাতারের বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কাতারের দ্রুত বর্ধমান ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি, যা কাতারের অর্থনৈতিক বৈচিত্র্যায়ন স্ট্র্যাটেজির একটি কি ক্ষেত্র। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি তেল ও গ্যাস শিল্পের পরে দ্বিতীয় বৃহত্তম শিল্প।
কাতার বিদেশি বিনিয়োগকারীদেরকে স্থানীয় সম্পত্তি ক্রয় এবং স্থায়ী বসবাসের অধিকার প্রদানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা এবং নির্দিষ্ট বাণিজ্যিক কার্যক্রমে বিনিয়োগের সুযোগ সহ একাধিক সুবিধা উপভোগ করার সুযোগ রয়েছে, যা বিনিয়োগ আকর্ষণের জন্য অনুকূল একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করেছে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলগুলির মধ্যে একটি। বিশ্বব্যাপী নবম স্থানে রয়েছে, যার সম্পদ ব্যবস্থাপনা 461 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই সার্বভৌম সম্পদ তহবিলের সম্পদ দেশটির প্রতিটি নাগরিকের জন্য 1.4 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এর বিনিয়োগ ক্ষেত্র বিশ্বজুড়ে বিস্তৃত এবং এটি অনেক আন্তর্জাতিকভাবে পরিচিত কোম্পানির গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডার, যার মধ্যে রয়েছে ভক্সওয়াগন, ব্রিটিশ এয়ারওয়েজ, ডয়েচে ব্যাংক, সুইস ব্যাংক, ক্যানারি ওয়ার্ফ ফিনান্সিয়াল সেন্টার এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ ইত্যাদি। ক্রীড়া ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এটি প্যারিস সেন্ট জার্মে ফুটবল ক্লাবের 70% শেয়ারের মালিক। এই ক্লাবটি বিশ্বের 7ম বৃহত্তম এবং সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব। এছাড়াও এর একটি বৈচিত্র্যময় রিয়েল এস্টেট বিনিয়োগ পোর্টফোলিও রয়েছে। এটি লন্ডনের বৃহত্তম একক রিয়েল এস্টেট মালিক, যার মধ্যে পশ্চিম ইউরোপের সর্বোচ্চ ভবন লন্ডন শার্ডের 95% শেয়ার রয়েছে। এটি পুরো ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ভবন, মস্কোর মার্কারি সিটির পরেই। আর লন্ডনের চেলসি ম্যানশনের 100% মালিকানা রয়েছে। এটি ধনীদের বৃত্তের শীর্ষস্থানীয় বিলাসবহুল বাসস্থান। এছাড়াও এর লন্ডনের হ্যারডস ডিপার্টমেন্ট স্টোর রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল স্টোরগুলির মধ্যে একটি। আর এটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের 20% শেয়ারও ধারণ করে। হিথ্রো বিমানবন্দর 2023 সালের বিশ্বব্যাপী ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, শুধুমাত্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই। কাতার ইনভেস্টমেন্ট অথরিটির বিনিয়োগের ক্ষেত্র একই সময় কাতার সক্রিয়ভাবে অর্থনৈতিক বৈচিত্র্যকরণকে উৎসাহিত করছে। তেল ছাড়া অন্যান্য শিল্প যেমন অর্থ, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদির বিকাশ ঘটছে। রাজধানীর দিগন্তরেখা আধুনিক আকাশচুম্বী অট্টালিকা দ্বারা সজ্জিত, যা একটি বিশ্বব্যাপী বাণিজ্যিক এবং আর্থিক কেন্দ্র হিসেবে এর উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে। অবশ্য কাতারে কেবল বিলাসবহুল শপিং মল এবং বিশ্বমানের হোটেলই নয়, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। ঐতিহ্যবাহী আরব সংস্কৃতি এখানে খুব ভালোভাবে সংরক্ষিত ঐতিহ্য। প্রতি বছর প্রচুর পর্যটকরা আকর্ষণ করে অনন্য সাংস্কৃতিক আকর্ষণ এবং আধুনিক শহরের দৃশ্য উপভোগ করার জন্য। কাতারের ন্যাশনাল মিউজিয়াম, ইসলামিক আর্ট মিউজিয়াম এবং পার্ল আইল্যান্ড পর্যটকদের জন্য অবশ্য দ্রষ্টব্য স্থান। এছাড়াও কাতারের সুন্দর সমুদ্র সৈকত এবং মরুভূমির প্রাকৃতিক দৃশ্যও রয়েছে, যা অ্যাডভেঞ্চার এবং অবসর যাপনের জন্য একটি আদর্শ স্থান। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে কাতারের পারফরম্যান্সও উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলিতে এটি সফলভাবে 2022 সালের ফিফা বিশ্বকাপের আয়োজন করার জন্য আবেদন করেছে এবং প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছে। এটি কেবল আন্তর্জাতিক অঙ্গনের পরিচিতি বাড়ায়নি, পর্যটন এবং অবকাঠামো নির্মাণকেও আরও উৎসাহিত করেছে। বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারের বিনিয়োগের আনুমানিক পরিমাণ প্রায় 1.5 ট্রিলিয়ন টাকা। মরুভূমিতে একটি নতুন শহর তৈরি করা হয়েছে, যা আগে ছিল না। এটি পূর্ববর্তী 17টি বিশ্বকাপের সম্মিলিত বিনিয়োগের 4 গুণ বেশি, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ। কাতার মরুভূমি থেকে উঠে আসা একটি দেশ, তার সমৃদ্ধি, বিলাসিতা এবং উচ্চ সামাজিক কল্যাণের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তাহলে আপনি কি কাতার দেখতে যেতে চান? কাতারের কোন দিকগুলি আপনার সবচেয়ে ভালো লেগেছে? মন্তব্যের বিভাগে আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করুন। যদি আমাদের বিষয়বস্তু আপনার ভালো লাগে, তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।